ওয়েল, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন টেলিভিশন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। বাংলাদেশ দারিদ্র্য নিরসনে এক অভাবনীয় সাফল্য দেখাচ্ছে, যেখানে 2001 সালে দেশের অন্তত 48.9% মানুষ দরিদ্রসীমার নিচে বাস করত, সেখানে এই 2016 সালে এই হার কমেছে 23%। দেড় দশক আগে 6.25 কোটি মানুষ দরিদ্র থাকলেও এখন তা 3,70,00,000-এর মতো, আর এদের মধ্যে অতি দরিদ্রের হার প্রায় 2 কোটি। শতাংশ হিসেবে যা 12.1। আর প্রধানমন্ত্রী বলছেন এই হার 2021 সাল নাগাদ 7% নামিয়ে আনতে কাজ করছে তার সরকার। এই মুহূর্তে বিশ্বব্যাংক প্রধান বাংলাদেশ সফর করছেন। এই সংস্থাটিও প্রশংসা করছে এই খাতে বাংলাদেশের সাফল্যে। এই বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয় দারিদ্র্য নিরসনে অগ্রগতি কতটা। এইসব বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। দুজনকে স্বাগত জানাই আমার স্টুডিওতে আজকে। ইন্ট্রোতে আমি একটু বলার চেষ্টা করলাম, আমি আহসান এইচ মনসুর আপনাকে দিয়ে শুরু করতে চাই। 23% মতো এখন দরিদ্র বলা হচ্ছে বাংলাদেশে, 3,70,00,000-এর মতো। এটি আসলে কতটা সাফল্যজনক বলে আপনি মনে করলেন? দেখুন, এমডিজিতে যে গোলটা ছিল বাংলাদেশ সরকারের, অর্থাৎ এবং পৃথিবীর অনেক দেশে যেটা নির্ধারণ করা হয়েছিল যে 15 বছর 2000 সাল থেকে 2015 সালের মধ্যে দারিদ্র্যকে 50% নামিয়ে আনা হবে, অর্থাৎ অর্ধেক করা হবে। তো বাংলাদেশ সেটা অর্জন করেছে এবং ভালোভাবে অর্জন করেছে। বেশ কয়েক বছর আগেই তারা সেই লক্ষ্যমাত্রা পৌঁছে যায়। সেদিক থেকে এটা একটা দৃষ্টান্তমূলক দিক, কারণ যখন 2000 সালে এটা করা হয় তখন কিন্তু সবাই একটু সন্দেহযুক্ত ছিল যে এটা কি পারা সম্ভব হবে কিনা, উচ্চবিলাসী কিনা। তো এই বড় অর্জনটাকে কিন্তু কোনো মতে ছোট করে দেখার বিষয় নয়। এবং এখানে সরকার, বেসরকারি খাত এবং আমাদের যে উন্নয়নের যে যাত্রা, বিশেষ করে প্রবৃদ্ধির হারের যে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, অর্থাৎ মূল্যস্ফীতি একটা স্বাভাবিক পর্যায়ে থাকা, আমাদের বৈদেশিক মূল্যের টাকার মূল্যমানটা স্থিতিশীল থাকা, এবং একই সাথে আমাদের কোনো বড় রকমের অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয় নাই, যেসব কারণে সাধারণত একটা দেশ পিছিয়ে যায়, মাথা পিছু আয়টা পিছিয়ে যায় ব্যাপকভাবে, সেটা কিন্তু আমাদের হয় নাই। এই লক্ষণীয় এইসব কারণের জন্যই, এবং একই সাথে যেটা যুক্ত হয়েছে রেমিটেন্সের একটা প্রবাহ, যেটা কিন্তু গ্রামমুখী এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকেরাই এটা থেকে বেশি উপকৃত হয়েছে আমাদের দেশে। আমরা অনেক সময় কমপ্লেন করি যে হাই স্কিল লোক যাচ্ছে না, কিন্তু এটাকে আমরা কিন্তু ইগনোর করতে পারবো না যে আমাদের এই নিম্ন আয়ের লোকেরা কিন্তু, এবং তারাই কিন্তু ব্যাপকভাবে তাদের সামাজিক পরিবর্তনে এটা সাহায্য করছে, এবং এটা একটা বিরাট অর্জন বাংলাদেশের জন্য। একটা ডাক্তার গেলে কিন্তু সেটা হতো না, তারা অলরেডি দারিদ্র্যসীমার উপরে। তো আমি মনে করি যে এগুলো সম্মিলিত, এবং একই সাথে এনজিও যে তাদের যেসব কার্যাবলী, সেটাকেও ছোট করে দেখবো না এক্ষেত্রে। আর একই সাথে বলতে হবে যে সরকারের যে প্রয়াস, সবাইকে নিয়ে সরকারের যেগুলো, এবং সেটা সাকসেসিভ গভর্নমেন্টস আমি বলবো, এগুলো কিন্তু করে আসছে। এবং দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি একটা স্ট্রং কমিটমেন্ট দেখিয়েছে, সব সরকারি, এবং তার ফলশ্রুতিতে আমরা আজকে এই গর্বের সাথে বলতে পারছি যে বিশ্ব দারিদ্র্য মুক্ত দিবস বাংলাদেশে উদযাপিত হচ্ছে। সেটা কিন্তু একটা ছোট ব্যাপার, এবং বাংলাদেশ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট এই দিবস উদযাপন করার জন্য বাংলাদেশে এসেছেন। জি, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনার কাছে আসি। এই যে 3,70,00,000 দারিদ্র্য সীমার নিচে বলছি এখন এই মুহূর্তে যেটা হচ্ছে 23%-এর মধ্যে, তার মধ্যে 2 কোটি অতি দারিদ্র, মানে এটিকে সম্ভব কি খুব আগামী 2021 সালের মধ্যে একেবারে দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসা? আপনাকে ধন্যবাদ। তবে কথা বলার আগে ঢাকা বাংলা চ্যানেলের শুভ জন্মকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আজকে এখন কার্তিক মাসের 2 তারিখ, বাংলাদেশে মঙ্গা নেই। 6 বছর আগের থেকে মঙ্গাকে নির্বাসন দেওয়া হয়েছে। আমার মনে হয় সেইভাবে দারিদ্র্যকেও নির্বাসন দেওয়া সম্ভব হবে, একটু সময় লাগবে। আরেকটু পরিসংখ্যান আরেকটু পেছনে যেতে চাই। 72 সনে 7.5 কোটি মানুষের মধ্যে 6 কোটি লোক দরিদ্র ছিল, শতকরা 80%। 2001 সনে 48% লোক দারিদ্র্য সীমার নিচে ছিল। এই গত 7 বছরে একটা ঐন্দ্রজালিক ক্ষমতায়, অসাধারণ চেষ্টায়, এবং ডক্টর আহসান মনসুর প্রকৃতভাবে ভালোভাবেই বলেছেন যে এখানে এনজিওর অবদান আছে, সরকারের আছে, রেমিটেন্সের আছে। আমি তার সঙ্গে যুক্ত করব যে
আপামর জনসাধারণ, কিষাণী তারা অসাধারণ পরিশ্রম করেছেন, ভালো নীতি কৌশল ছিল, সেই জন্য এটা সম্ভব হয়েছে। এবং যে কারণে আপনি বললেন বিশ্বব্যাংকের সভাপতি প্রেসিডেন্ট তিনি বাংলাদেশে এসেছেন দারিদ্র্যমুক্ত দিবসে এইটার সফলতার সাক্ষী হতে এবং বাংলাদেশ যে অসাধারণ আর্থসামাজিক অগ্রগতি করেছে সেটা লক্ষ্য করার জন্য। এটা সহজে হয়নি, এটা কঠিনভাবে হয়েছে, এটা নীতি কৌশলের কারণে হয়েছে, এটা স্কিল ফরমেশনের কারণে হয়েছে। আরও কিছু কথা আমরা পরে হয়তো বলবো, আরও কিছু দরকার আছে, কিন্তু অ্যাজ সাচ দি অর্জনটা এটা অসাধারণ। কথা হচ্ছে যে এখনও 1,90,00,000 লোক অতি দারিদ্র সীমার নিচে আছে। 2021 সনে মাননীয় প্রধানমন্ত্রী, আমি তাকে জনবন্ধু বলি, তিনি বলেছেন যে শতকরা 7 ভাগে নামিয়ে আনা সম্ভব হবে। 12 ভাগ টার্গেট ছিল, উনি বলেছেন আজকে যে 7 ভাগের নামিয়ে আনার চেষ্টা করছি। এবং আমার মনে হয় যে মোমেন্টাম আছে, যে গতিময়তা আছে, সেটা সম্ভব হবে, কিন্তু খুব সহজ হবে না। কারণ দারিদ্রটা প্রথম দিকে নিরসন করা যত সহজ হয়, পরবর্তীতে গিয়ে এটা আরও হার্ড করে চলে যায় এটাকে। কিন্তু এর মধ্যে আমরা বলবো যে কি কি পলিসি নেওয়া দরকার, কিভাবে এটা করা সম্ভব হবে। তবে এই পর্যন্ত অর্জন অসাধারণ। জি, অবশ্যই। আমি একটু এই কথার সূত্র ধরে একটু মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই দিবসটি উপলক্ষে যে বক্তব্য রেখেছেন তার একটু বক্তব্য শুনে এসে তারপরে আমি আবার আলোচনা কন্টিনিউ করতে চাই। একটু বক্তব্য শুনি মাননীয় প্রধানমন্ত্রীর। বর্তমানে দারিদ্র্যের হার 22.4% নামিয়ে আনতে সক্ষম হয়েছে। দেশে বর্তমানে চরম দারিদ্র্যের হার 12%, কিন্তু আমাদের লক্ষ্য 2021 সালের মধ্যে 7 থেকে 8% আমরা নামিয়ে আনবো। জি, যে কথাটি আমি একটু আগে বলেছিলাম, আপনাকে সাথে শেয়ার করলাম, যে সেটি আবার শুনলাম মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে। আমি একটু আসান এইচ মনসুর আপনার কাছে আসতে চাই যে দরিদ্র মানুষগুলোর যে আয়ের কথা চিন্তা, অতি দরিদ্র সীমার উপরে উঠতে গেলে প্রতিদিনের যে আয়ের হিসাব বা প্রতি মাসের যে আয়ের হিসাব করা হয়, প্রতিদিন প্রায় 2,000 টাকা যদি হয় কেউ আয় করতে পারে, সম্ভবত $1.90 তার 1600 টাকার মতো, 1,600 টাকার মতো প্রতিদিন, প্রতি মাসে 1,900 টাকার মতো সম্ভবত, এরকম একটি। সেটি কতটুকু বাস্তবতা সম্বন্ধে, একজন মানুষ যদি 2,000 টাকার মতো আয় করে মাসে, তাহলে দরিদ্র সীমার উপরে বাস করে। এই মানে হিসাবটা নিয়ে আমার একটু সন্দেহ রয়েছে। দেখুন, দারিদ্র সীমা এটা যে সংজ্ঞা, এটা কিন্তু ইউনিভার্সাল কোনো সংজ্ঞা নয়। আমরা যেটা কি ব্যবহার করি সেটার সাথে যেমন বিশ্বব্যাংকের যে সংজ্ঞা আছে সেটা কিন্তু পার্থক্য আছে। এবং আমাদের সংজ্ঞাটা একটু স্বীকার করতেই হবে যে একটু পুরনো সংজ্ঞা। এটাকে হয়তো সরকার আগামীতে আবার নতুন করে এটাকে রিডিফাইনও করতে হবে। যেমন আমরা যখন বলি বাংলাদেশের দারিদ্র সীমা, মার্কিন যুক্তরাষ্ট্র বলে মার্কিন যুক্তরাষ্ট্রের দারিদ্র সীমা, এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এখানে অনেক পার্থক্য। তারা যখন বলে তাদের 15% লোক দরিদ্র, আর আমরা যখন বলি আমাদের 22% দরিদ্র, এটার মধ্যেও কিন্তু অনেক অ্যাবসলিউট লেভেলে বা কমফোর্ট লেভেলে, কষ্টের লেভেলে অনেক পার্থক্য আছে। এটা সর্বজন স্বীকৃত। কাজে আমি ধরেই নিব যে আমরা আমাদের সংজ্ঞা দিয়েই থাকবো, কিন্তু আমাদের সংজ্ঞাকেও পরবর্তীতে পরিবর্তন করতে হবে। কারণ যেমন বিশ্বব্যাংকের সংজ্ঞাতে বর্তমানে $2 প্রতিদিনে $2, 160 টাকা আমাদের হিসাবে ধরলে পরে, যে পার ক্যাপিটা মাথা পিছু আয় যদি 160 টাকা করে প্রতিদিন হয়, তাহলে পরে সেটাকে ধরে নেওয়া যাবে বিশ্বব্যাংকের হিসাবে যে সে দারিদ্র সীমার উপরে বসবাস করছে। আমাদের সংজ্ঞাতে $1.25, অর্থাৎ এই 90 টাকা বা 95 টাকার মতো, তাহলে পরে এটা হয়ে যাবে প্রতিদিনের আয়। তো এই সংজ্ঞার পার্থক্যটা আছে। তো সেটা আমি বড় করে দেখবো না, কারণ আমরা যেটা দেখছি যে একই সংজ্ঞাতে আমাদের কি পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমরা এখন মেজার করছি। এবং সরকার থেকে যেটা বলা হচ্ছে এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে যেটা বলা আছে, যে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে 7% নামিয়ে আসবেন 2021 সালে, সেটা কিন্তু সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা লক্ষ্য, এবং সেটা অর্জন করা সম্ভব বলে আমরা মনে করি। এই কারণে যদি আমরা প্রবৃদ্ধিকে 8% নিতে পারে সরকার সামগ্রিক কার্যক্রম মিলিয়ে, যদি আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি যেটা আছে সেটাকে ধরে রাখা যায় এবং ইনফ্লেশনটাকে আরেকটু কমিয়ে আনা যায়, সেই সাথে যে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে,
এই যে বিশেষ করে যে চীনের প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের কথা বললেন, বাংলাদেশ সরকারেরও যেসব প্রকল্পের কথা আছে জানা, জাপানের সাথে, ভারতের সাথে এবং নিজেদের এডিবির মাধ্যমে, এগুলোকে যদি মোটামুটিভাবে বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু হয়তো 8% পৌঁছানো খুব একটা কঠিন কাজ হবে না বাংলাদেশের জন্য। তো আমি মনে করি যে এখানে সরকারকে বিচক্ষণতার সাথে এগোতে হবে, সরকারকে ভ্যালু ফর মানি দিতে হবে, অর্থাৎ বিনিয়োগটা যেন সত্যি সত্যি উপাদান সৃষ্টি করতে পারে, আউটপুট জেনারেট করতে পারে, এবং সেগুলো যদি করা যায় তাহলে এই দারিদ্র আমাদের ডেফিনিশনে 7% নামিয়ে আনা সম্ভব হবে। তবে একটা জিনিস বলবো, পৃথিবীর সব দেশেই দরিদ্র আছে, পৃথিবীর সব দেশেই দরিদ্র থাকবে, বাংলাদেশেও থাকবে। কেউ যদি বলে যে আমি দারিদ্রকে মিউজিয়ামে পাঠিয়ে দেব, সেটা হবে না। কারণ একটা কথা বলি, হার্ডকোর একটা যেটা আছে পোভার্টি, সেটার মধ্যে কিছু যেটা আছে যেটা কিন্তু গ্রোথ দিয়ে সম্ভব না। কারণ কি, তারা কারা? তারা হচ্ছে ধরেন অতি বয়স্ক মহিলা বা লোক, যারা যাদের মধ্যে আছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তারা ফিজিক্যালি চ্যালেঞ্জড পারসন, মেন্টালি চ্যালেঞ্জড পারসন, তাদেরকে তো সরকার থেকে সহযোগিতা দিতেই হবে, এবং তারা কিন্তু দরিদ্র থাকবে। কাজে পৃথিবীর কোনো দেশ নাই যেখানে দরিদ্র নাই, যেখানে সরকারকে হস্তক্ষেপ করতে হবে না। এখানে সরকারের কার্যপ্রণালী হবে যে কিভাবে সোশ্যাল প্রোটেকশন মেকানিজম বা সোশ্যাল সেফটি নেট বা সোশ্যাল সিকিউরিটি সিস্টেমকে প্রপারলি ডেভেলপ করে একটা কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্কে নিয়ে এইসব লোককে একটা পার্মানেন্ট রাইট বেসড সলিউশন দেওয়া, যেটার মাধ্যমে তারা দারিদ্র সীমা থেকে পার্মানেন্টলি একটা কমফোর্ট লেভেলে থাকবে। তারা দরিদ্র থাকবে কিন্তু তাদেরকে অ্যাবসলিউট পভার্টি লেভেলে বা না খেয়ে মরতে বা যাতে নিচে পড়তে না পারে, একটা সাস্টেনেবল একটা জি একটা জায়গা যেতে পারে। একজন দর্শক আছে বোধহয় টেলিফোনে, আমরা একটু প্রশ্নটি নিয়ে তারপর আমি ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের কাছে আসবো। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন, তেজগাঁ থেকে বলছিলাম। জি জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে দারিদ্র নিরসন অগ্রগতি কতটা, সেটা যদি ইয়ে করতে, তাহলে আগে প্ল্যান করতে হবে যে কর্মসংস্থানের ব্যাপারটা নিয়ে আসতে হবে আপনাকে। যে একটা লোক যারা মনে করেন ডেলি কাজ করে, তাদের তো কাজ দিয়ে তাদের হচ্ছে না, বা সরকারি ভাবেও তাদেরকে ওইভাবে ইয়ে করছে। আগে কর্মসংস্থানের ব্যবস্থাটা যদি না করা হয় তাহলে দারিদ্র নিরসন কতটা অগ্রগতি হবে, এখানে আরো লোকের বিশেষজ্ঞরা বসে আছেন। আমার মনে হয় না, যদি কর্মসংস্থানের প্ল্যানটা যদি আপনারা আগে করেন, যে যারা দারিদ্র সীমার নিচে আছে তাদের ওই সিস্টেমটা থেকে উত্তোলন করতে পারলে আমার মনে হয় এটা অগ্রগতিটা সম্ভব হবে। জি আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। মোহাম্মদ মাইনুদ্দিন তেজগাঁ ঢাকা থেকে বলছিলেন যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আরো কি ধরনের পরিকল্পনা নেওয়া যায়, তাহলে দারিদ্র বিমোচন এমনিতেই নর্মালি আসলে হয়ে যাবে। একটু যদি স্যার বলতেন। মাইনুদ্দিন সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি অ্যাকচুয়ালি আমার মনের কথাটি বলেছেন, আমি এই কথাটি বলতে চেয়েছিলাম। তবে আরও একটু দুই একটা কথা বলা দরকার। সংজ্ঞাতে আসলাম। দারিদ্র্যের সংজ্ঞা বিভিন্নভাবে বলা হয়েছে। বাংলাদেশে একটা হলো হেড কাউন্ট মেথডে বলা হচ্ছে যে 2200 কিলো ক্যালোরি কিনতে গেলে যে টাকা লাগে সেটা, আর অতি দরিদ্র হলো 1700। বিশ্বব্যাংকের হিসাব আপনারা দিলেন। আবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক পিপিপিতে করে, তাদের অ্যামাউন্টটা কম আরও। সব মিলে আমরা যে একটুখানি স্বস্তিতে আছি। কিন্তু মাইনুদ্দিন সাহেব আসল প্রশ্নটি উঠিয়েছেন। আমি যেটা কয়েকটি কথা বলতে চাই, একটু সময় পাবো। প্রথমত হলো জনবন্ধু শেখ হাসিনা 2000 সনে যখন মিলিয়ন ডেভেলপমেন্ট গোলস দলিল তৈরি করে এবং দস্তখত করে, এবং 2015 সনে যখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের ডকুমেন্ট তৈরি করেন এবং দস্তখত করেন অন্যান্যদের সঙ্গে, দুটো দলিলেই প্রথম কথাই বলা আছে পভার্টি ইরাডিকেশন। এইটা মনে প্রাণে আমাদের ধারণ করতে হবে। কিন্তু বাংলাদেশে কি উন্নয়ন কর্মী বলেন, কি ইকোনমিস্ট বলেন, কি সরকার বলেন, কি এনজিও বলেন, সবাই বলছে দারিদ্র বিমোচন। একেবারে ঠিক হলো না কথাটা। পভার্টি ইরাডিকেশনের মানে হলো দারিদ্র নিরসন, মাইনুদ্দিন সাহেব যেভাবে বললেন বা আপনি বললেন, দারিদ্র নিরসন অথবা দারিদ্র দূরীকরণ অথবা দারিদ্র নির্মূল করা। বিমোচন মানে হলো কিন্তু প্রলেপ দেওয়া। গরিব থাকুক, আমি প্রলেপ দেই, বেঁচে থাকুক। আমি একদম এটাতে বিশ্বাস করি না। এটা আমার মনে হয় এই মাইন্ডসেট থেকে আমাদের বের হয়ে আসা উচিত। অনেকেই বলবেন যে হোয়াটস ইন এ নেম, কিন্তু আমার মনে হয় নেমের মধ্যে অনেক। দ্বিতীয় হলো, আমরা অনেক অগ্রগতি করেছি। আমাদের জিডিপি
বাৎসরিক প্রবৃদ্ধি শতকরা 7.1 এমনকি বিশ্বব্যাংক এখন বলছে 6.8 বা 9 কাছাকাছি আছে, তারা সবটা একটু কমিয়ে বলেন। আমার বন্ধু বললেন যে শতকরা 8 আমাদের উঠতে হবে, আমরা উঠতে পারবো আশা করা যায়। কিন্তু যে মডেলটি ফলো করা হচ্ছে, গ্রোথ হচ্ছে কিন্তু কর্মসংস্থানের গ্রোথ অনেক পিছিয়ে। ঠিক এই প্রশ্নটি মাইনুদ্দিন সাহেব করেছেন, এই প্রশ্নটি আমার মনে অনেকের মনে। কাজেই আমাদের যে মডেল এখানে করতে হবে সেটা হলো ইনভেস্টমেন্টটা হবে এমন জায়গায় যেখানে এমপ্লয়মেন্ট প্রধান অগ্রগতি হবে। এখন যেটা আমার জিডিপির যে স্ট্রাকচার আছে সেখানে প্রাইমারি খাত তো অনেক কমে গেছে, 72 সনে 53 তুলনায় এখন শতকরা 17 আপনার তখন ছিল 17 ছিল সেকেন্ডারি খাতে, এখন সেটা হচ্ছে 30-এর মতো। বেশিরভাগটা চলে গেছে সেবা খাতে, সার্ভিস খাতে, সেখানে কিন্তু জব ক্রিয়েশন হচ্ছে না। যে সেই জন্য সমস্ত গবেষণা বলছে যে প্রবৃদ্ধির যে হার সেই তুলনায় কর্মসংস্থানের হার অনেক কম। কাজেই আমাদেরকে এখন অবশ্যই এমন মডেল ফলো করতে হবে যেখানে প্রবৃদ্ধিটা প্রধানত ঠিক আছে, প্রবৃদ্ধি বড় বড় শিল্প না হলে উল্লম্পন হবে না, কিন্তু প্রবৃদ্ধির একটা বড় অংশ আসতে হবে ইন এমপ্লয়মেন্ট জেনারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি করা যায় তাহলে আপনার সামাজিক যে সুরক্ষা বলা হয় এতে উপকার হয়েছে, কিন্তু এই উপকার দিয়ে কতদূর সাস্টেইন করা যাবে আমার সন্দেহ আছে। যদি তার বদলে এটাও থাকবে, যদি তার বদলে আমার যে 5 কোটি লোক আছে 15 বছর থেকে 35 বছর পর্যন্ত, তাদেরকে যদি আমি শিক্ষা এবং প্রশিক্ষণ দিতে পারি বৃত্তিমূলক খাতে, এবং সঙ্গে সঙ্গে যদি আমি রিনিউয়েবল এনার্জির প্রসার করতে পারি, এবং যদি শিল্প খাতে বড় বড় শিল্পের সাথে সাথে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মধ্যম গোছের শিল্প যদি আমরা প্রসার করতে পারি, তাহলে ওই লোকগুলো এসে কর্মসংস্থান চাকরি করবেন, গ্রোথ উইথ ইকুইটি হবে, তাদের কাছে আয় রোজগার হবে, দারিদ্র্য এমনিতেই পালিয়ে যাবে। কাজে এগুলো সবই কমপ্লিমেন্টারি, সবগুলো করা দরকার বলে মনে করি। জি, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর এসে আলোচনা কন্টিনিউ করবো। দর্শক, একটা ছোট্ট বিরতি ফিরছি খুব শিগগিরই, সঙ্গে থাকবেন। হয় কিন্তু সেটা কেন কার্যকর হয় না? এই কন্ট্রাক্ট নেগোসিয়েশন কিন্তু অনেক টাইম কনজিউমিং। আবারও আমন্ত্রণ জানাই মুক্ত চিন্তায়। আজকে আমরা কথা বলছি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে। এবং আজকে আমাদের আলোচনার বিষয় দারিদ্র্য নিরসনে আমরা কতদূর এগিয়েছি। আমি একটু আহসান এইচ মনসুর আপনার কাছে আসতে চাই। এই যে দারিদ্র্য বিমোচনের কথা বলা হচ্ছে, দারিদ্র্য নিরসনের কথা বলা হচ্ছে, এবং যেই হিসাব আমরা পাচ্ছি বিভিন্ন তথ্যসূত্র থেকে, পরিসংখ্যান ব্যুরো বলি, বাংলাদেশ ব্যাংক বলি, বিশ্ব ব্যাংক বলি, যেভাবেই বলি, সেখান থেকে বলা হচ্ছে শহরের একটি পরিবারের আয় 55,000 টাকার কিছু বেশি মাসিক আয়, কিন্তু গ্রামে সেটি 18,000 সামথিং, আবার ছোট শহরে সেটি 34,000-এর মতো একটি পরিবারের। সেই সূত্রে এই গড়মিলটাকে একটা জায়গায় সাস্টেনেবল জায়গায় নেয়ার কোনো কি উদ্যোগ হয়, কখনো কি সম্ভব? একেবারে সম্ভব, একেবারে ইকুয়াল করা কোনো সময় সম্ভব নয়, কারণ শহরে কারা থাকে, কিন্তু ফারাকটা অনেক বেশি, কাছাকাছি আনা যায়। এই ফারাকটা কিন্তু এই ফারাকটা কাছাকাছি আসাটাই আমরা চাই, বিকজ দ্যাটস সোশ্যালি মোস্ট ডিজায়ারেবল। সেটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নেই। সেই জন্য বলা হয় যে গ্রোথটা যেন ইনক্লুসিভ হয়, সবাই যেন এটার সাথে থেকে বেনিফিট পায় এবং সবাই যেন উপকৃত হয় গ্রোথ থেকে। আর ওই যেটা গ্রোথ উইদাউট এমপ্লয়মেন্ট, এটা কোনো অ্যাকসেপ্টেবল গ্রোথ স্ট্র্যাটেজি না, সেটাও একটা দিক। তো আমি যেটা বলবো যে মূল কারণ সেটা কিন্তু হচ্ছে যে অতি ধনী যারা, তারা তো ঢাকাতে বা চট্টগ্রামে, কাজে ন্যাচারালি তাদের যে গড় আয় সেটা তো বিরাট, সেটা কিন্তু টেনে ওখানে যুক্ত হচ্ছে। একই সাথে এটাও লক্ষণীয় যে ঢাকাতেই কিন্তু আবার সবচেয়ে হতদরিদ্রের সংখ্যা অনেক। কারণ তারা কারা? তারা নদী ভাঙা লোকজন, দক্ষিণ বাংলার যারা এই জলবায়ু বিপর্যয়ের কারণে, লবণাক্ততার কারণে, জলোচ্ছ্বাসের কারণে বা নদী ভাঙার কারণে এলাকা ছেড়ে ঢাকায় চলে আসছে, কারণ তাদের ওখানে কোনো জব অপরচুনিটিস নাই। আপনাকে আমি বলবো যে আমরা প্রথম দেখলাম সেই 5-এর প্ল্যান করার সময় যে দক্ষিণ বাংলায় যে ডিস্ট্রিক্টগুলো আছে তাদের পপুলেশন
অ্যাবসলিউট টার্মে মানে জনসংখ্যা কমেছে গত 10 বছরে, পারে নাই। এটার মূল কারণ যদি এই জলবায়ু সংক্রান্ত যে পরিবর্তনগুলো হচ্ছে এটা কিন্তু দৃশ্যমান, অবশ্যই। এবং এটা কিন্তু তাদের এইসব ডিস্ট্রিক্টগুলোকে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করছে, এবং এই জন্য তাদের পার ক্যাপিটা ইনকাম কম, এবং এটা থেকে বের হওয়ার জন্য তারা যখন একেবারেই নিচে থেকে যায় তখন তারা এলাকা ছেড়ে ঢাকা শহর, চট্টগ্রাম শহর বা খুলনা শহরের দিকে চলে যাচ্ছে। ফলে এই অবস্থাটার সৃষ্টি হচ্ছে যে হতদরিদ্র সংখ্যাও বাড়ছে শহরে, আবার শহরে ন্যাচারালি অতি ধনী তারাও সেখানে আছে, সেই কারণে এই গভর্নমেন্টটা থাকবে। যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে ওই আমাদের সেই পূর্ববর্তী বক্তা যেটা টেলিফোনে বলেছিলেন, কর্মসংস্থান। এটা হচ্ছে আমি বলবো যে দারিদ্র নিরসনই বলি, নির্মূল বলি বা বিমোচনই বলি, তার মূল ইনস্ট্রুমেন্ট এটাই, হাতিয়ার হচ্ছে কর্মসংস্থান। কারণ কর্মসংস্থানের মাধ্যমে কিন্তু আমাদের যে উল্লেখযোগ্য উন্নতিটা হয়েছে 2015 সালের দিক পর্যন্ত, সেটার মূল কারণটা হচ্ছে যে আমরা কিন্তু মোটামুটিভাবে 2013-14 সাল পর্যন্ত কর্মসংস্থানটা প্রায় 2 মিলিয়ন বা তার বেশি হয়েছে, এবং সামগ্রিকভাবে লেবার ফোর্স অ্যাড হচ্ছে 1.8 মিলিয়নের মতো। কাজে এখানে যে গ্রামীণ অর্থনীতি থেকে লোকেরা যে শহরে চলে আসছে, আরবানাইজেশন যেটা হচ্ছে, সেটা একটা অ্যাগ্লোমারেশন এফেক্ট বলি আমরা, সেটা কিন্তু প্রোডাক্টিভিটি এনহ্যান্সিং, সেটা কিন্তু ইনকাম এনহ্যান্সিং, এবং এটা কিন্তু আলটিমেটলি দরিদ্র হয়ে আসলেও তারা কিন্তু আস্তে আস্তে দরিদ্র থাকে না। তারা আমাদের বাংলাদেশের স্লামে সার্ভে করে দেখা হয়েছে, তাদের প্রায় 70% উপর লোকের টেলিভিশন আছে, তাদের প্রায় 70% উপর অবভিয়াসলি ইলেকট্রিসিটিও আছে, তাদের ঘর বাড়ি কিন্তু আধা পাকা বা পাকা। তো এগুলো কিন্তু নাগরিক সুবিধা কিন্তু তারা আস্তে আস্তে করে নিচ্ছে, যদিও এটাকে আমরা আখ্যায়িত করছি স্লাম হিসাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই প্রবণতাগুলো, যেটাকে ইন্টারনাল মাইগ্রেশন বলি, এক্সটার্নাল মাইগ্রেশন বলি, সব মিলিয়েই আমাদের এক ধরনের কর্মযজ্ঞ হচ্ছে। গ্রামেও যদি আমরা দেখি ফার্ম সেক্টর, নন ফার্ম সেক্টর, এখন গ্রামের মধ্যেই নন ফার্ম ইনকামকে এক্সিড করছে, এবং নন ফার্ম এমপ্লয়মেন্ট ফার্ম এমপ্লয়মেন্টকে এক্সিড করছে। আমরা যদি ক্রপ সেক্টরের কথা বলি, আমরা তো এগ্রিকালচার বলতে ক্রপ সেক্টরই বুঝি, ক্রপ সেক্টরের পরিমাণ কত এখন? সিঙ্গেল ডিজিটে, জাতীয় আয়ের সিঙ্গেল ডিজিট 9% মতো হচ্ছে ক্রপ সেক্টর, অভাবনীয়। এই যে কিন্তু সারা বাংলাদেশের লোক খেয়ে পড়ে আছে, ধান চালের অভাব নেই। তো এই যে পরিবর্তনটা, আপেক্ষিকভাবে তাদের অংশ কমে গেছে, কিন্তু অ্যাবসলিউটলি তো আউটপুট অনেক বেড়ে গেছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, এবং লাস্ট সেন্সাসে কি বলছে যে প্রথমবার বাংলাদেশের ইতিহাসে বা বাংলার ইতিহাসেও বলা যাবে যে সহস্র বছর ধরলেও, যে গ্রামের এগ্রিকালচারের ওয়ার্কারের সংখ্যা কমেছে, বাড়ে নাই। কমে তারা কোথায় গেছে? তারা নন ফার্মে চলে গেছে, ফার্মিং সেক্টর থেকে চলে গেছে। এই যে প্রবণতাগুলো, এটার ফলে কি হয়েছে? এটার ফলে দেখতে পাচ্ছি আমরা রিয়েল ওয়েজ ইনক্রিজ করেছে সিগনিফিক্যান্টলি। সেটা গ্রামেও করেছে, গ্রামের ফার্ম সেক্টরেও করেছে, নন ফার্ম সেক্টরেও করেছে, এবং ইন্ডাস্ট্রিতে তো এটা করবেই। কাজেই এই রিয়েল ওয়েজ ইনক্রিজটাই কিন্তু আলটিমেটলি পয়সা দিচ্ছে পকেটে, খরচ করার মতো সক্ষমতা বাড়াচ্ছে, ফলে দারিদ্র বিমোচনটা হচ্ছে। কাজে কর্মসংস্থান হচ্ছে মূলমন্ত্র, দ্য মেইন ইনস্ট্রুমেন্ট, এবং এটাকে বাদ দিয়ে কোনো দেশই দারিদ্র বিমোচন করতে পারবে না। জি, ডক্টর মোহাম্মদ ফারহাসউদ্দিন, আপনার কাছে আবার আসি। আপনি যেটা আপনার বক্তব্যে বলেছিলেন, এবং আগের যে একজন ফোন করেছিলেন তার কথা সূত্র ধরে বলেছিলেন যে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বলি, কারখানা বলি বা বড় কারখানা বলি, সেগুলো তৈরি করতে হবে এবং কর্মসংস্থান বাড়াতে হবে। কিন্তু আমার যেখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য আমার যে সাপোর্টগুলো, যেমন আমি গ্যাস দিতে পারছি না, যেমন আমি বিদ্যুৎ দিতে পারছি না, এই কারণে অনেক কারখানা কিন্তু গড়ে উঠছে না, গড়ে উঠেও চালু হতে পারছে না। এই সাপোর্টগুলো যদি সরকারের পক্ষ থেকে না আসে, তাহলে কি করে কর্মসংস্থান তৈরি হবে? আপনাকে ধন্যবাদ। আসলে একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে গ্রামের আয়ের সঙ্গে শহরের আয়ের তুলনা করাটা সমীচীন হবে না। এই কারণে যে গ্রামে যারা থাকছেন তারা নিজের বাড়িতে থাকছেন, তাকে ভাড়া দিতে হচ্ছে না, অনেকগুলা খরচ তার নাই, কাজে সেই দিকটাও বিবেচনা রাখতে হবে। 1 নম্বর। 2 নম্বর হলো যে আমাকে কিন্তু শিক্ষায় যেতে হবে। আমাদের যে সনাতনী শিক্ষা ব্যবস্থাটা, ওইটার একেবারে দুমড়ে মুচড়ে পরিবর্তন করা দরকার। এই জন্য
যে শিক্ষাটা করতে হবে বাংলাদেশের প্রেক্ষিতে, বাংলাদেশের বাস্তবতায় কি আমরা চাই। এবং সেটা হলো যে বিশ্ববিদ্যালয় এবং কলেজ যারা মানব সম্পদ সৃষ্টি করেন এবং কর্পোরেট সেক্টর যারা কাজকর্ম দেন আনুষ্ঠানিকভাবে, তাদের মধ্যে কিন্তু দেখাদেখি নাই। তাদের সঙ্গে রীতিমতো কথাবার্তা বলতে হবে, সিলেবাসটাকে সেই অনুযায়ী সম্পূর্ণ বদলে দিতে হবে। এবং যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় যেমনটি আছে কোঅপ সিস্টেম, কোঅপারেটিভ, এক সেমিস্টার পড়বে, পরের সেমিস্টার ইন্ডাস্ট্রিতে কাজ করবে, সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে এসে আবার পড়বে। এবং আমরা একটা সাজেশন দিয়েছি যে বাংলাদেশে শীতকালীন সেমিস্টারটা সমস্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে মেয়েকে গ্রামে গিয়ে এক সেমিস্টার থাকবে 9 ক্রেডিটের জন্য। তারা ওইখানে দেখবে কিষাণের সঙ্গে থাকবে, বাংলাদেশের জীবন ব্যবস্থা দেখবে, ওইখানে এনভায়রনমেন্ট সম্পর্কে দেখবে, আপনার জনসংখ্যা পরিকল্পনা সম্পর্কে দেখবে, এইখানে জন্ম নিবন্ধন দেখবে, যত রিসোর্স ম্যাপিং করবে তারা ওইখানে দেখবে। তবেই তারা কিন্তু দেশের উপযোগী শিক্ষিত মানুষ হবে। তারপরে আমি বলেছি মাধ্যমিক পর্যায়ে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। এখানে একটা পরিসংখ্যান খুব অস্বস্তিকর, সেটা হলো যে দেশে 21 লক্ষ লোক প্রতি বছর এই শ্রমশক্তিতে যোগ হচ্ছে। আর আগে কর্মসংস্থান হইতো এই 4 বছর আগে পর্যন্ত দেশে হয়তো 7 লক্ষ, বিদেশে যাইতো আরো 7 লক্ষ। তাহলে আর বাকিটা আন্ডার এমপ্লয়েড থাকতো, কাজটা ভাগাভাগি করে নিত। এখন কিন্তু বিবিএস এর স্ট্যাটিস্টিক্স বলছে যে গত 2-3 বছর যাবত দেশের কর্মসংস্থানটা অতটা হচ্ছে না। কিন্তু ডক্টর আহসানেস মনসুর যেমনটি বললেন, ইনফর্মাল খাতে, অফ ফার্ম এবং শহরের অনেক ক্ষেত্রে অনেক কর্মসংস্থান হচ্ছে। কিন্তু একটা জিনিস আপনি যে কথাটা বললেন তার ডাইরেক্ট আমি একটা মন্তব্য যেটা করতে চাই। দেখেন, গ্যাস আমাদের অত্যন্ত মূল্যবান সম্পদ। গ্যাস আমরা গৃহস্থালিতে পাইপ দিয়ে দিচ্ছি, পৃথিবীর কোনো দেশে নাই। এই বিলাস আমরা করতে পারি। শুধু তাই নয়, 5 বছর আগে গৃহস্থালী খাতে গ্যাসের ব্যবহার ছিল 8%, এখন হয়েছে 16%। এবং তার বেশিরভাগটাই কিন্তু অবৈধ কানেকশন, কোনো রাজস্ব নাই। এই গ্যাসটাকে এইখানে বন্ধ না, প্রতিস্থাপন করে মানুষকে বুঝিয়ে সিলিন্ডারের ব্যবহার করে ওই গ্যাসকে কিন্তু শিল্প খাতে দিতে হবে, যেমনটি আপনি বললেন। কিন্তু বলা হচ্ছে যে সিলিন্ডার তো অ্যাক্সিডেন্ট হয়। যখন সব লোক সিলিন্ডার দিয়ে, ভারতের মতো, কানাডার মতো, চীনের মতো সিলিন্ডার দিয়ে যখন রান্নাবাড়া করবে, তখন কিন্তু সিলিন্ডারের চাহিদা অনেক বেড়ে যাবে, তখন কিন্তু সিলিন্ডারের মানও অনেক ভালো হয়ে যাবে। এটা একটা। আর দ্বিতীয়ত হলো অবকাঠামোর কথা যখন বলবেন, তখন গত 1.5 বছরে $3,100 বিলিয়ন আমরা কিন্তু প্রতিশ্রুতি পেয়েছি, খুব সক্রিয় প্রতিশ্রুতি। জাপান 600, চীন 2300, আর ভারত 200 কোটি। তো এই যে এটার বেশিরভাগটাই কিন্তু অবকাঠামো খাতে, এছাড়া কোনো উপায় নেই। আমার অর্থনীতি যেভাবে অগ্রসর হচ্ছে সেইভাবে আমরা অবকাঠামো করে দিতে পারি নাই। সেই জন্য ওই টাকাগুলোকে আমরা কিন্তু ধার করেছি। এটা কিন্তু কোনো সাহায্য নয়, এটা কিন্তু ঋণ সহায়তা। ধার করেছি এবং সুদে আসলে ফেরত দিতে হবে। কাজেই ওইটাকে যাতে খুব সঠিকভাবে অবকাঠামো নির্মাণে, চলাচল, রেল, রোডে অত দরকার নাই, রেলের দরকার, বন্দর এক্সপানশনের দরকার, বিদ্যুতের দরকার, টেলিকমের দরকার, এগুলো যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি। সেই জন্য যেটা আমার মনে হয় সবচেয়ে বড় সুবিধা দেশে, এই যে বাস্তবায়ন সক্ষমতা, প্রকল্প তৈরি করা, প্রকল্প বাস্তবায়ন করা, প্রকল্প মনিটরিং করে কোথায় কোথায় সমস্যা, ওই ব্যাপারে কিন্তু সরকারকে আমি মনে করি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ওইখানে প্রস্তুতি নিতে আরো কঠোরভাবে মনিটরিং করতে হবে। একজন দর্শক আছে আমাদের সঙ্গে, একটু প্রশ্নটি নেব। হ্যালো দর্শক, প্রশ্নটি করবেন আপনার পরিচয় দিয়ে। আমি শাহাদাত হোসেন খান বলছি, টঙ্গী থেকে। জি জি, টঙ্গী থেকে। আপনার টেলিভিশনে ভলিউমটা একটু কমিয়ে নেবেন। আমার তো মোবাইল, আমি তো মোবাইল। প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে দারিদ্র সীমা নির্ধারণ করা, এতে পার ক্যাপিটাল ইনকামের কোনো প্রভাব আছে কিনা? পার ক্যাপিটাল ইনকাম কত হলে দারিদ্র সীমার নিচে যায়?
জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। একটু যদি আহসানিস মনসুর একটু বলতেন। দুজনে বলবো কিছু। না, আমরা তো এটা নিয়ে আলোচনা করেছি। যেটা বাংলাদেশের ডেফিনেশন যেটা হচ্ছে যে 2200 ক্যালোরির নিচে, এবং সেটার ইকুইভ্যালেন্ট টাকাতে আমরা যদি দেখি সেটা $1.25 হয়। অর্থাৎ $1.25 মানে 80 টাকা, আরো 20 টাকা, তো মোটামুটি 100 টাকা, নিয়ার অ্যাবাউট 100 টাকা per day। প্রতিদিন মাথা পিছু। জি। এটার নিচে হলে পরে আমরা বাংলাদেশের বর্তমান প্রাইস কনটেক্সটে আমরা বলবো যে দারিদ্র্যসীমার নিচে আছে। জি, সেটা এখন কথা হচ্ছে 1972 সনে বাংলাদেশে মাথাপিছু আয় ছিল 687 টাকা, অর্থাৎ $177, কারণ তখন 4 টাকায় ডলার ছিল। এখন বাংলাদেশের মাথাপিছু আয় হলো $1,02,818 টাকা, অর্থাৎ $1,460। কিন্তু এর মধ্যে আবার একটা বিতরণের ব্যাপার আছে। এর মধ্যে একটা বড় সিংহভাগ কিন্তু বিত্তবানদের হাতে চলে যাচ্ছে। নিম্ন আয়ের মানুষের কাছে তাদেরও আয় অনেক বেড়েছে, কোনো প্রশ্ন নাই, কিন্তু বৈষম্যটা বেড়েছে। এই জন্য ওই মাথাপিছু আয় দিয়ে কিন্তু দারিদ্র্যের সীমা নির্ধারণ করাটা একটু গোলমেলে। ওইটাকে ওই 2200 কিলো ক্যালোরির কী পরিমাণ টাকা লাগে সেইটা দিয়ে করাটাই ভালো হবে। কিন্তু এই কথা বলতে কোনো দ্বিধা নেই যে 100 টাকা আসলে দৈনিক কি হবে, কত মানে খাবার, কতটুকু সুষম খাবার সে কিনতে পারবে, এটাও আসলে অনেক চিন্তার না, বিষয় রয়ে কিন্তু গেছে। যেটা দেখতে লাগবে যে আমি আগেই বলেছি, প্রথমেই বলেছি যে গত 7 বছর যাবৎ কিন্তু মঙ্গা তিরোহিত। জি, আমি সেটা আপনি কিন্তু শুরুতেই উত্তর বলেছেন। বাংলায় অনেক যাই, গাইবান্ধায় যাই, চিলমারি, রৌমানি যাই। এই যে দক্ষিণ বাংলার কথা বললেন, সেখানে শুধু যে প্রাকৃতিক বিপর্যয় তা না, আপনার কিন্তু চিংড়ি চাষের জন্য উর্বরা জমিকে কিন্তু লবণাক্ত করে ফেলা হয়েছে। জি জি, আসলে আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, আরো কথা বলতে পারতাম, বলার আর সুযোগ থাকছে না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ডক্টর আহসানিস মনসুর আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের মুক্তচিন্তা। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে একই সময়ে। সঙ্গে থাকবেন সবসময় ডিবিসির। এর পরপরে 9টার সংবাদ নিয়ে আসছে নবনীতা চৌধুরী। সঙ্গে থাকুন 24 ঘন্টা।